বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সময় বহমান, দিন পেরিয়ে রাত, আবার রাত পেরিয়ে দিন, এটাই প্রকৃতির নিয়ম। আর এই সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে। দেখতে দেখতে ঈশার এইচএসসি এক্সাম শুরু হয়ে গিয়েছে। আজ তার প্রথম এক্সাম। ঈশা সেই ফজরে উঠে এই বই নিয়ে বসেছে। এত পড়ছে তবুও যেন মনে হচ্ছে সে সব কিছু হারিয়ে ফেলছে। নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে পারছে না যেন। খুবই অস্থির লাগছে। তার আয়াত আপুকে এই সময় বড্ড প্রয়োজন। আপু এই সময় পাশে থাকলে তাকে সাপোর্ট দিত, কিন্তু তার এই খারুস মার্কা ভাইয়ের জন্য আপু দূরে। মাঝে মাঝে ঈশার প্রচুর রাগ হয় ভাইয়ের উপর, তবে তার ভাই তাকে অনেক ভালোবাসে বিধায় কিছু বলতে পারে না। সময় তখন প্রায় 8টা। ঈশা ফোন করে আয়াতের নাম্বারে কল লাগায়। 2-3বার রিং হয় কিন্তু কল তুলছে না। ঈশা আবারও কল দেয়। এবার আয়াত কল তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো আয়াতের ঘুম জড়ানো কণ্ঠ শুনে ঈশা বলল, আপু, তুমি এখনো ঘুমাচ্ছ? আজ যে আমার এক্সাম শুরু, ভুলে গেছো? আয়াত নিজের জিভ কাটলো, লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। তারপর আবেগীভাবে বলল, আমার একমাত্র বোনের পরীক্ষা আজ, আমি ভুলে যেতে পারি? এখন বল, প্রিপারেশন কেমন? ঈশা মুখটা ছোট করে বলল। আমি সব ভুলে যাচ্ছি আপু, যা পড়েছি মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আয়াত ঈশার কথা শুনে বলল। তুই কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত ঈশা? ঈশা নির্লিপ্ত কণ্ঠে বলল, না। তাহলে এমন হওয়ার কারণ কি? আমি নিজেও জানি না আপু। রিল্যাক্স, ঠান্ডা মাথায় এক্সাম দিবি। আপু, তুমি আসবে? আয়াত এখন কি বলবে, কিভাবে এখন যাবে? অনেক দূরের পথ যে। এর আগে মায়ের বিষয়ে জানার জন্য সাহস জুগিয়ে গিয়েছিল। তখন ভেতরের এক আত্মিক শক্তি কাজ করেছিল। তাছাড়া অনেক সময়ও লাগবে। আয়াত আমতা আমতা করতে লাগলো। তাই ঈশা বলল। তুমি তাড়াতাড়ি করে রেডি হও আপু, ভাইয়া তোমাকে আনতে গেছে। বলেই ঈশা ফোনটা কেটে দিল। ঈশার কথা আয়াত হতভম্ব। ভাই আসছে মানে অনুভব ভাই আসছে, এই জন্য সকাল সকাল ঈশার ফোন। আয়াত এখনো বিছানায় বসে ফোনের দিকে তাকিয়েছে। বিড়বিড় করে বলল। দুই ভাই বোন এক নৌকার মাঝি। আয়াতের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। আয়াত ফোনের দিকে তাকিয়ে দেখে কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন আসছে। আয়াত রিসিভ করে এক গম্ভীর কণ্ঠ শুনতে পেল। 5 মিনিটে নিচে আয়। অনুভবের কথা শুনে আয়াত নিজের দিকে তাকায়। তারপর মনে মনে বলল, পাগল নাকি? 5 মিনিটে কিভাবে যাব? ফ্রেশ হব কখন? রেডি হব কখন? আয়াত কিছু বলবে তার আগে অনুভব কাটকাট গলায় বলল। 5 মিনিটের 1 মিনিট বেশি হলে আমি চলে যাব। মাইন্ডেড। আয়াতের গোল গোল চোখে ফোনের দিকে তাকায়। এরা ভাই বোন পেয়েছেটা কি? মাত্র 5 মিনিটে কি রেডি হওয়া যায়? আয়াত বিছানা ছেড়ে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল। একটা গোল্ডেন কালারের পাথরের কাজ করা জামা পরে নিল। তাড়াতাড়ি করে পার্স হাতে নিয়ে রুম থেকে বের হতেই দেখতে পায় আয়াতের মামা মামি ড্রয়িং রুমে চা খাচ্ছে। আয়াত এগিয়ে এলে ওর মামা নিজামুদ্দিন বলল। আয়াত মা, কোথাও যাবি? জি মামা, ঈশার আজ এক্সাম, ওখানে যাব। সে তো অনেক দূরের পথ, তুই একা কিভাবে এত দূর যাবি? আমি রেখে আসি। আয়াত এদিক সেদিক তাকাচ্ছে। সে কি করে বলবে এখন যে বাইরে অনুভব ভাই আছে? নিজামুদ্দিন সাহেব আবারও বললেন। কি ভাবছিস আয়াত? আয়াত কিছু বলবে তার আগে রেখা বাইরে থেকে এসে বলল। আপু, বাইরে এক ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমায় যেতে বলেছে। ছোট বোনের কথা সেখানে আয়াতের লজ্জায় মরি মরি অবস্থা। আল্লাহ মাটি ফাঁক করে দাও, কি একটা লজ্জাজনক বিষয় মামা মামির সামনে। আয়াত গরম চোখে তাকালো রেখার দিকে। রেখার কথা শুনে ইয়াসমিন বেগম বললেন। কে এসেছে বাইরে? আয়াত তোতলাতে তোতলাতে বলল। অনুভব ভাই। আয়াতের কথা শুনে নিজামুদ্দিন চোখের চশমাটা ঠিক করে নড়ে চড়ে বসলেন। ইয়াসমিন বেগম বললেন। ছেলেটা এসেছে বলবি না? বাইরে দাঁড়িয়ে আছে, আর তুই কি বোকা নাকি? ভিতরে আসতে বলবি না? আয়াত মাথা নিচু করে আছে, তারপর আস্তে করে বলল। আমি বরং যাই মামা, লেট হয়ে যাচ্ছে। সে কি তুই খাবি না? সকালে তো খাসনি। তাদের কথার মাঝে আয়াতের ফোন বেজে ওঠে। আয়াত ফোনের দিকে তাকিয়ে বলল। মামি, লেট হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নিব। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা মামা। তারপর আয়াত বাসা থেকে বের হয়। আয়াত বাইরে এসে দেখে অনুভব বাইকের উপর বসে আছে, মাথায় হেলমেট পরা। আয়াত তো শেষ। এ কোন অনুভবকে দেখছে সে? আজ যেন একটু অন্যরকম লাগছে। আয়াতের কাছে আসতেই অনুভব মাথার হেলমেট খুলে বলল। 10 মিনিট লেট। আমাকে কি তোর বডিগার্ড মনে হয়? অনুভবের কথা আয়াত বুঝতে না পেরে বলল। মানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? তোর মামার বাসায় তো যেতে বলবি না? আয়াত যেন আকাশ থেকে পড়ল। বলে কি এই লোক? ফ্যাল ফ্যাল চোখে তাকায়। তারপর ছোট করে বলে। সরি।
অনুভব আয়াতকে একটু ভালো করে দেখলো। আয়াত যে তাড়াতাড়ি রেডি হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে মাথা চুলগুলো ঠিকমতো আঁচড়াতে পারেনি। অনুভব পিছেল হাসলো। আয়াতের চোখে তা এড়ালো না, বিড়বিড় করে বলল। এই লোক আবার হাসতেও পারে? উঠে বস। আয়াত অনুভবের এহেন কথা শুনে বলল। কি? অনুভব একটু বিরক্তি চাহনি দিয়ে বলল। কি আর, উঠে বস। আয়াত হু বলে বাইকে উঠে বসে, একটু স্পেস রেখে বসে, তারপর বাইকের সাইডে ধরে থাকে। আয়াতের বসার ভঙ্গি দেখে অনুভব খানিকটা বিরক্ত হয়ে বলল। ভালো করে ধরে বস। আয়াত হালকা হেসে উত্তর দিল। জি, আমি ঠিক আছি। আচ্ছা। এই বলে অনুভব হেলমেট মাথায় পড়ল, ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। তারপর বাইকে স্টার্ট দিয়ে হঠাৎ করে গতি বাড়িয়ে দিল। আয়াতের বুক ধস করে উঠল, মনে হলো কলিজাটা যেন শুকিয়ে যাচ্ছে। ভয়ে কাপা কণ্ঠে বলল। কি 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 করছেন? আস্তে চালান। এত জোরে কেউ বাইক চালায়? আমি চালাই, সমস্যা তোর, আমার নয়। কণ্ঠটা ঠান্ডা, তবে তাতে একটা রুক্ষ স্পর্শ ছিল। এই বলে অনুভব আবারও ড্রাইভিংয়ে মন দিল, কিন্তু আয়াত টের পেল ঠিকভাবে বসে থাকতে পারছে না। শরীর যেন হালকা শিরশির করছে। ভয় ও অস্বস্তির মিশ্র অনুভূতি। অনুভবকে ধরতে গিয়েও হাত বাড়াতে পারল না, সংকোচে দ্বিধায়। রাস্তার এক সাইডে একটু ভাঙা। অনুভবের স্পিড বাইক চালানোর দরুন বাইকের চাকা সেখানে পড়ে গিয়ে তীব্র ঝাঁকুনি লাগে। আয়াত ভয় পেয়ে সাথে সাথে অনুভবের পেট জড়িয়ে নেয়। আয়াতের এমন কাজে অনুভব প্রথমে চমকায়, পরক্ষণে চোখে এক ধরনের হাসি দেখা দিল, বিড়বিড় করে আওড়ালো। লাভবার্ড। শেখ ম্যানশনে সবার খাওয়া দাওয়া শেষ। ইব্রাহিম শেখ ডাইনিং টেবিলে বসে একে একে সবাইকে চোখ বুলিয়ে দেখলেন, কিন্তু তিনি অনুভবকে দেখতে না পেয়ে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন। অনুভব কই? ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ঈশা বলল। ভাইয়া তো অনেক সকালেই বেরিয়ে গেছে আয়াত আপুকে আনতে। ঈশার মুখ থেকে কথাটা শুনে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ একে অপরের দিকে চাচাই করলেন। এটা যেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মতোই অবিশ্বাস্য। অনুভব আয়াতকে আনতে গেছে। ঈশা নিচে একেবারে রেডি হয়ে নিচে এসেছে। অহমিকা শেখকে দেখে বললেন। আপুকে নিয়ে সেন্টারে আসবে। আম্মু, আমার এক্সামে যাওয়ার সময় হয়ে গেছে, আমার জন্য দোয়া করিও। অহমিকা শেখ মেয়ের কপালে চুমু দিয়ে বলল। ভালোভাবে পরীক্ষা দিও কেমন? আচ্ছা আম্মু। তারপর ইব্রাহিম শেখ ঈশা কে নিয়ে বেরিয়ে পড়ে। ৩০ মিনিট পর ইব্রাহিম শেখ ঈশাকে নামিয়ে দিয়ে যায়। অফিসে কিছু জরুরি কাজ আছে। রুবায়েত রুহানিকে নিয়ে এসেছে। রুহানি ঈশাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। ঈশা হাসি মুখে বলে। কেমন আছিস? একা এসেছিস? না, ভাইয়া আর তিথি আপু এসেছে। ঈশার সামনে তাকিয়ে দেখলো রুবায়েত দাঁত কেলিয়ে ঈশার দিকে তাকিয়ে, সাথে রয়েছে তিথি। ঈশা মলিন হেসে তাদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণের ভেতরে অনুভবও আয়াত আসে। ঈশা আয়াতকে দেখে তাদের কাছে যায়। আয়াতকে দেখে বলল। আপু এসেছো? রুহানি এসেও বলল। আয়াত আপু, তুমি এসেছো? আয়াত তাদের কথায় হাসি দিয়ে বলল। আমার বোনদের এক্সাম, আমি আসবো না। ঈশা বলল। মামার বাড়ি ছেড়ে যেদিন নিজের বাড়ি আসবে সেদিন বুঝবো আমাদের কেমন ভালোবাসো। ঈশার কথায় আয়াত আর চোখে একবার অনুভবের দিকে তাকায়। অনুভবের রুবায়েতের সাথে দাঁড়িয়ে আছে। এরই মাঝে পরীক্ষার সময় হয়ে গেছে। ঈশা রুহানির ভেতরে চলে যায়। রুবায়েত ঈশার দিকে তাকায়, তাকে একটা কথাও বলল না। মেয়েটার মুখটাও মলিন। রুবায়েত কিছু ভাবলো, তারপর তিথিকে বাসায় পাঠিয়ে দেয়। সকালে আয়াত কিছু খেয়ে আসেনি দেখে অনুভব আয়াত ও রুবায়েতকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। খাবার অর্ডার দিয়ে অনুভব চুপচাপ ফোন ঘাঁটতে থাকে। রুবায়েত আয়াতকে বলল। কেমন আছিস আয়াত? আয়াত মাথা তুলে বলল। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন রুবায়েত ভাইয়া? রুবায়েত হাসি মুখে বলল। আমি সিঙ্গেল মানুষ, সব সময় ভালো থাকি, তবে মাঝে মাঝে কেউ একজন ভালো থাকতে দেয় না। এরই মাঝে খাবার আসে। অনুভব খাবার নিয়ে নিজ মনে খেতে থাকে। আয়াত রুবায়েতের কথা শুনে যেন অবাক হয়, তাই অবাক হওয়ার ভঙ্গিতে বলল। আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? নেই, তবে একজন পছন্দের মানুষ আছে। তাদের কথার মাঝে অনুভব মাথা তুলে তাকিয়ে ধমকে বলে। খাওয়ার সময় তো কিসের কথা, হ্যাঁ? চুপচাপ খাওয়া যায় না? আয়াত যেন থতমত খেয়ে যায়। বাইরে এসেও ধমকাধমকি করে। হিটলার লক্ষ্য থাকার। খাওয়া দাওয়া শেষ করে রুবায়েত একটু বাইরে চলে যায়। একটা জরুরি কল আসায় অনুভব আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে যেন আয়াতের অস্বস্তি হচ্ছে। মাথা নিচু করে হাত কসলাতে লাগলো। অনুভব তা দেখে বলল। আমি তাকালে অস্বস্তি শুরু হয়, আর অন্যের সাথে হেসে হেসে কথা বলিস, তখন অস্বস্তি হয় না? আয়াত তাকায় অনুভবের দিকে। এইভাবে তাকিয়ে লাভ নেই, সত্যি বললাম তো।
এই বলে অনুভব সেখান থেকে উঠে দাঁড়ায়, বিল দিয়ে বের হয়ে যায়। আয়াতও পিছন পিছন বের হয়ে যায়। দুপুর 1টা, পরীক্ষার ঘন্টা শেষ হয়েছে মাত্র। কলেজ গেটের সামনে ভিড় জমেছে, অভিভাবক, শিক্ষক, সহপাঠী সবাই অপেক্ষায়। চারিপাশে যেন একরকম কোলাহল, কিন্তু সেই কোলাহলের মাঝে অনুভবের চোখ খুঁজে ফিরছে আয়াতের মাঝে। হঠাৎ অনুভব পেছনে তাকায়। আয়াত বসে আছে এক কোণে, শান্ত নিশ্চুপ। এক অদ্ভুত তাড়না এসে এগিয়ে যায় আয়াতের দিকে। সামনে গিয়ে কোনো ভূমিকা না করে আয়াতের হাত ধরে বলে, চল আমার সঙ্গে। আয়াত যেন বিস্ময়ে জমে যায়। এই ভিড়ের মধ্যে এত মানুষের সামনে খানিক লজ্জা, খানিক অবাক হয়ে ধীরে বলে, হাত ছেড়ে দিন, মানুষ দেখছে। অনুভব আয়াতের চোখে চোখ রাখে। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, এক চেনা নিশ্চয়তা। সে শান্ত স্বরে বলে, মানুষের দিকে তো নজর দিতে হবে না। এই বলে সে আয়াতকে নিয়ে একটু সরে দাঁড়ায় ভিড় থেকে দূরে। একপাশে পরক্ষণেই পরীক্ষার্থীরা একে একে বেরিয়ে আসতে শুরু করে। তাদের ভেতর দিয়ে রুহানি আর ঈশা এগিয়ে আসে। আয়াত দুজনকে বলল, এক্সাম কেমন হলো তোদের? ভালো হয়েছে আপু। তপ্ত রোদ আর গরমে চারিদিকে অতিষ্ঠ। তখন অনুভব রুবায়েতকে বলল ঈশা ও রুহানিকে নিয়ে চলে যেতে। সে আয়াতকে নিয়ে তার মামা বাসায় রেখে আসবে। আয়াত চলে যাবে শুনে ঈশা বলল, তুমি কবে শিখ মেনশনি ফিরে আসবে আপু? আসবো তাড়াতাড়ি। আয়াতের ছোট জবাব। রুবায়েত ঈশা ও রুহানিকে নিয়ে রওনা দেয়। অনুভব আয়াতকে দেখে বলল, তোকেও রেখে আসে আয়াত। হুম। বলে বাইকে উঠে বসে। এবার সে আর কোনো রকম দ্বিধা করলো না। অনুভবের কাঁধে হাত রেখেছে। দুজনের মাঝে আর কোনো কথাও হয়নি। 2 ঘন্টার কাছাকাছি সময় অনুভব আয়াতকে তার মামার বাসার সামনে নামিয়ে দেয়। আয়াত বাইক থেকে নেমে এগিয়ে যায়। অনুভব তা দেখে বলল, আয়াত, আয়াত ডাক শুনে পেছনে তাকায়। অনুভব এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই যত দূরেই থাকিস না কেন, এই অনুভবের দৃষ্টি তোর মাঝে আবদ্ধ। সময় যেন এক দ্রুতগামী রেলগাড়ি চোখের পলকে ছুটে চলে যায় অজানার দিকে। আর এই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনের অনেক কিছুই হারিয়ে যায়, কখনো সচেতনভাবে, কখনো বা অজান্তেই। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা প্রাপ্তি আর অপ্রাপ্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। সব চাওয়া যে পূরণ হয় না, এটাই বাস্তবতা। তবুও জীবনের কিছু গল্প যেন একটু আলাদা। আয়াত আর অনুভবের সম্পর্ক অনেক দূর এগিয়েছে। একসময় যাদের মধ্যে ছিল সম্পর্কের টানাপোড়া, আর আহান ও ফারার জীবনে ভালোবাসাময়, এখন তারা গড়েছে এক মিষ্টি ঘরোয়া ভালোবাসায় মোড়া সংসার। তাদের জীবনে এসেছে পূর্ণতার এক নতুন অর্থ, হাসি, আনন্দ আর পরস্পরের প্রতি ভালোবাসা। কিন্তু ঈশার গল্পটা ঠিক এমন নয়। জীবনের অনেক কিছুই হয়তো পেয়েছে সে, পরিবার, সবার ভালোবাসা, তবুও হৃদয়ের এক কোণে জমে আছে অপূর্ণতার হাওয়া। ভালোবাসার এক অধ্যায় যেন কোনোদিনই লেখা হলো না তার জীবনে। 2 দিন আগে আয়েশা বেগম এসেছিলেন শেখ মেনশনে রুবায়েতের বিয়ের ব্যাপারে কথা বলতে ভাইদের সঙ্গে। রুবায়েত নিজে এই বিষয়ে এখনো কিছুই জানে না। আয়েশা চেয়েছিলেন আগে পরিবারের অভিমত জেনে নিতে। ঈশা সেদিন সেখানেই সশরীরে উপস্থিত ছিল, একটু দূরে। হঠাৎ করেই তার কানে আসে কিছু কথা। আয়েশা বলছেন রুবায়েত আর তিথির বিয়ের কথা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঈশার মনে যেন বজ্রাঘাত হয়। মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যদিও এর আগেও রুহানির মুখে এই প্রসঙ্গ শুনেছিল, কিন্তু তখন ভেবেছিল হয়তো রুবায়েত ভাই বিয়েতে রাজি নন। কিন্তু আয়েশার মুখে বিষয়টা এত নিশ্চিতভাবে শুনে ঈশার ভেতরের সমস্ত বিশ্বাস ভেঙে পড়ে। সে আর এক মুহূর্ত নিচে থাকতে পারে না, দৌড়ে উপরের ঘরে চলে আসে। চোখের পানি যেন আটকে রাখা যায় না, অবিরাম ঝরতে থাকে। বুকের ভেতরে কষ্টের স্রোত বয়ে যায়, কোনো বাদ মানে না। জীবনের যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে একদিন নিজের বলে ভাবতে চেয়েছিল, সেই মানুষটাই হয়তো এখন অন্য কারো হয়ে যাবে। এই ভাবনাই যেন ঈশার ভেতরের সমস্ত শক্তিকে নিঃশেষ করে দেয়। চুপি চুপি নিজের রুমে মুখ চেপে সে কান্না করে, শব্দহীন অথচ হৃদয় বিতারক। অনুভব করে জীবনে সব পাওয়া এক পাশে আর ভালোবাসার এই অপূর্ণতা আরেক পাশে, যেটা হয়তো সব প্রাপ্তির চেয়েও বেশি দামি ছিল ঈশার কাছে। দেখতে দেখতে ঈশার সব পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটি বাকি রয়েছে। রুবায়েত পরীক্ষা কেন্দ্রে এলেও ঈশা যেন ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছে। কথা তো দূরের কথা, চোখে চোখ রাখতেও পারে না সে। রুবায়েত তা টের পেয়েছে, ঈশা তাকে উপেক্ষা করছে, কিন্তু সে কিছু বলেনি। হয়তো অপেক্ষা করছে, হয়তো বুঝতে চায় ঈশার এই পরিবর্তনের কারণ। সকালে ঈশা আজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে এক্সাম দিতে যাওয়ার জন্য। চোখে মুখে এক ধরনের নীরব বিষাদ, যেন ভেতরে ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। অহমিকা মেয়ের মুখ দেখে কিছুটা আন্দাজ করলেন। মেয়ের চোখে যে আগুন জ্বলতো আজ সেখানে নিবু নিবু ছায়া। তিনি জিজ্ঞাসা করলেন, কি রে মা, মন খারাপ? ঈশা একগাল হাসি দেওয়ার চেষ্টা করলো, বলল, না মা, এক্সামে টেনশন একটু। কিন্তু অহমিকা জানেন এটা শুধু পরীক্ষার টেনশন নয়। মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সোজা নয়। মেয়ের আচরণে হঠাৎ এই পরিবর্তন নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। তিনি আর কিছু বললেন না, শুধু মেয়েটার পিঠে হাত রেখে বলেন, সব ঠিক হয়ে যাবে মা। ঈশা কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। তারপর পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়।
আয়াত মামার বাড়িতে রয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। মামা মামি তাকে স্নেহ ভরে রেখেছেন আর আয়াতও ভালোবাসে তাদের। তবু এই ভালোবাসার ভিড়েও আয়াতের মনটা খালি খালি লাগে। ওই বাড়ির মানুষগুলোর কথা তার মনে পড়ে প্রতিটা নিঃশ্বাসে। বড় আম্মু, বড় আব্বু, ঈশা সবাই যেন একটা ছায়ার মতো ঘুরে বেড়ায় ওর মনের চারিপাশে। তবে কিছুদিন যাবৎ ঈশার মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করে। তার চোখে মুখে কথাবার্তা, এমনকি হেঁটে চলার ভঙ্গিতে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে যা আয়াতের চোখ এড়ায়নি। এই নিয়ে কয়দিন আগে আয়াতের কথা হয়েছিল অহমিকা শেখের সাথে। কথাবার্তায় অহমিকার উদ্বেগ ধরা পড়েছিল স্পষ্টভাবে। তিনিও বুঝছেন ঈশার এভাবে চলতে থাকলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তাই আয়াত আর দেরি করতে চায় না। সে সিদ্ধান্ত নিয়েছে সে ফিরে যাবে শেখ মেনশনে। শুধু ঈশার জন্যই নয়, নিজের পড়াশোনাতে অনেক গ্যাপ পড়ে গেছে আয়াতের। সামনে ওরও পরীক্ষা। মামার বাড়িতে থেকে সেটা ঠিকভাবে ম্যানেজ করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, মায়ের মৃত্যু। সেটা এখনো একটা রহস্য হয়ে আছে আয়াতের কাছে। সে জানে এই রহস্যের সূত্র লুকিয়ে আছে ওই বাড়িতেই। এই বাড়িতে তার মা বড় হয়েছেন। এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে মায়ের শৈশব, কৈশোর, আনন্দ, অভিমান, হাসি কান্না সবকিছু। তবে শেখ মেনশনে আছে তার মায়ের শেষ স্মৃতিটুকু। ওই বাড়িতেই মায়ের সাথে কাটানো শত স্মৃতির চিহ্ন রয়ে গেছে। মায়ের কণ্ঠস্বর, মায়ের ছোঁয়া, মায়ের হাসি। আয়াত যেন অনুভব করে তার মা এখনো সেই বাড়ির কোনো কোনায় তাকে খুঁজে বেড়াচ্ছে। এই ভেবে তার বুকটা হঠাৎ ভারী হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখ দুটো অজান্তেই ভিজে ওঠে। বিছানা ছেড়ে আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চলে আসে জানালার পাশে। বাইরে আকাশ আজ ভারী মেঘে ছেয়ে গেছে। ঘন কালো মেঘেরা যেন হুমড়ি খেয়ে পড়ছে আকাশ জুড়ে। বাতাসে এক ধরনের অস্থিরতা। আয়াত চুপচাপ তাকিয়ে থাকে সেই দিকেই। যেন চারিপাশের কোনো কিছুর সাথেই তার যোগ নেই আর। তার মন এখন কেবল একটাই সিদ্ধান্তে দৃঢ়, নিজের জন্যে, ঈশার জন্যে আর তার মায়ের সত্যিটুকু জানার জন্যে। সে এই শেখ মেনশনে যাবে। ইয়াসমিন বেগম এসেছেন আয়াতকে ডাকতে। একসময় যে মেয়েটি এলে পুরো বাড়ি প্রাণ চাঞ্চল্যে ভরে উঠত, সবার সঙ্গে হেসে খেলে সময় কাটাতো। আজ তার মুখে আর কোনো হাসি নেই। সবার সঙ্গে হেসে খেলে সময় কাটাতো, আজ তার মুখে কোনো হাসি নেই। চেহারা যেন এক বিষণ্ণ ছায়া। নিজের প্রতি অনীহা, উদাসীনতা। চোখ মুখ শুকিয়ে গেছে, মনটাও কেমন নিস্তেজ। ইয়াসমিন বেগম স্নেহভরা কণ্ঠে ডাক দিলেন। আয়াত, কি করছিস মা? আয়াত ধীরে ধীরে মাথা তুলে তাকালো। মুখে মলিনতা। কিছু না মামি, তুমি কখন এলে? ইয়াসমিন বেগম কাছে এসে স্নেহ ভরে বললেন, এই তো মাত্রই এলাম। কিছু খাবি না? তোর মামা নিচে অপেক্ষা করছে। আয়াতের খেতে ইচ্ছা করছে না, কিন্তু মামিকে সে কিছুতেই বলতে পারছে না যে সে এখন খাবে না, কারণ মামা তো ওর জন্য অপেক্ষা করছেন। এই মামা মানুষটা যেন একদম বড় আব্বুর মতো, চোখে মুখে সেই একই মমতা। আয়াত একটু দ্বিধায় পড়ে যায়। তারপর মামির দিকে তাকিয়ে হালকা গলায় বলে, তুমি যাও, আমি আসছি। ইয়াসমিন বেগম হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়াত ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে মুখে ঠান্ডা পানির ঝাপটা দেয়। কিছুটা প্রশান্তি পেয়ে সে টাওয়েল দিয়ে মুখ মুছে নেয়, নিজেকে সামলে নেয়। এরপর নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে এসে দেখে মামা নিজামুদ্দিন সাহেব চুপচাপ বসে আছেন আয়াতের আশায়। আয়াত আসতে তিনি মাথা তুলে তাকান। চোখে মায়ামাখা এক দৃষ্টিতে তাকিয়ে বললেন। বস, আয়াত চুপচাপ চেয়ার টেনে বসলো। ইয়াসমিন বেগম একে একে খাবারগুলো পরিবেশন করলেন। নিজামুদ্দিন খেতে খেতে বললেন, তোর পড়াশোনার কি খবর আয়াত? পরীক্ষা কবে? অনুভব আমার ফোন ধরেছিল। অনুভব ফোন দিয়েছিল কথা শুনে আয়াতের মুখশ্রী লজ্জায় লাল হয়ে যায়। ওই বদলোক আবার তার মামাকে ফোন দিয়েছিল। খাবার খাওয়ার মাঝে এহেন কথা শুনে আয়াতের খাবার যেন গলায় আটকে যায়। ইয়াসমিন দ্রুত পানি এনে আয়াতকে দেয়। আয়াত পানিটা খেয়ে শান্ত হয়ে বসলে ইয়াসমিন বলল, খাওয়ার সময় কে নাম করলো? মামির কথা শুনে আয়াত নিজেকে সামলে বলল। কি বলছিলেন মামা? নিজামুদ্দিন ভাবুক ভঙ্গিতে বলল, তোর নাকি এক্সাম সামনে, তাছাড়া ভার্সিটিতে উপস্থিত থাকতে বলেছে। জি মামা, আমিও সেটাই ভাবছিলাম। ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে কথা হয়েছে আমার এই বিষয়ে। নিজামুদ্দিন খেতে খেতে বললেন। কবে যাবি ভাবছিস? জি মামা, আজ বিকেলে যাব। এই কথা শুনে ইয়াসমিন বেগম আতকে উঠলেন। সে কি বলছিস আয়াত, আজ বিকেলেই যাবি? আয়াত শান্ত গলায় বলল, জি মামি, তুমি প্লিজ মন খারাপ করবে না, আমি আবার আসবো তো। নিজামুদ্দিন তখন চোখের ইশারায় কিছু বললেন ইয়াসমিনকে, তারপর আর কোনো কথা বললেন না। খাওয়া শেষে আয়াত চুপচাপ রুমে চলে গেল। আয়াত চলে যাওয়ার পর ইয়াসমিন বেগম চাপা গলায় বললেন, মেয়েটা সত্যি যাবে? তুমি ওকে যেতে বলবে যে? নিজামুদ্দিন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মা মরা ভাগ্নি আমার। মায়ের আদরটা সে কখনো ঠিক মতো পায়নি। অনুভবের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু ও ওকে এক সময় দূরে ঠেলে দিল। মেয়েটা ভালোবাসা পেল কোথায়? এখন সম্পর্কটা আবার একটু একটু করে গড়াচ্ছে। আমি চাই না নতুন করে কিছু ভেঙে যাক। ইয়াসমিন কিছুক্ষণ চুপ করে থাকলেন। নিজামুদ্দিনের কথা শুনে তিনিও আর কিছু বললেন না। ভেতরে ভেতরে তিনিও বুঝছিলেন আয়াতের প্রিয়জনের ভালোবাসার
প্রয়োজন সবচেয়ে বেশি। আয়াত নিজের রুমে এসে দম নিল একটা। এতক্ষণ যেন মনে হচ্ছিল নিঃশ্বাস আটকে যাচ্ছিল। ওই লোক মামাকে আর কি যে বলেছে আল্লাহ ভালো জানে। আয়াত ফোন বের করে অনুভবের নম্বরে কল লাগায়। অনুভব তখন অফিসের একটা মিটিংয়ে ছিল। আয়াতের কল পেয়ে সবার দিকে একটা সরি জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চুপচাপ করিডোরে এসে ফোনটা রিসিভ করে বলল, আয়াত, সব ঠিকঠাক তো? এই সময় কল দিলে যে? আয়াত বুক ভরা সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, আপনি আমার মামাকে ফোন দিয়েছিলেন অনুভব ভাই, আর কি বলেছেন? অনুভব চোখ মুখে এক চিলতে হাসি নিয়ে জবাব দিল, তোর মামা বলেনি আমি কি বলেছি? বলেছে আপনি নাকি এক্সামের কথা বলেছেন। সেটা তো বলেছে। তোর মামার কি বলেছে তোকে? আয়াত কিছুটা দ্বিধা নিয়ে বলল। আর কিছু বলেননি? অনুভব ফোনটা কান থেকে সরিয়ে হালকা হেসে ফেললো। তারপর ফোন কানে দিয়ে একটু খুনসুটি মিশিয়ে বলল। তোর মামাকে ফোন দিয়েছে বলে এত রাগ তোর? আয়াত একটু আমতা আমতা করে বলল। না মানে আসলে না মানে আসলে কি? প্রশ্নটা শুনে আয়াত চুপ মেরে গেল। কোনো কথা না বলে হঠাৎ করে কলটা কেটে দিল। তারপর নিঃশব্দে ফোনটা বুকের কাছে চেপে ধরলো, চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। সময় তখন 12:55। রুবায়েত এক্সাম হলের সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে। গ্রীষ্মের রোদ তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু তার মন তখন অন্য কোনো উত্তাপের ছোঁয়ায় অস্থির। আজ সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজই সে ঈশার সঙ্গে কথা বলবে। আর না সহ্য হচ্ছে না এই প্রতিদিনের উপেক্ষা। ঈশার ইগনোর, তার চাহনি এড়িয়ে যাওয়া, যেন রুবায়েত বলে কয়ে অপরাধ করেছে। এসব আর সহ্য হয় না তার। কতদিন ধরে ভাবছে ঈশার সাথে এই বিষয়ে কথা বলবে, কিন্তু এক্সামের জন্য রুবায়েত পিছু হটেছে। কিন্তু আজ সে পিছিয়ে যাবে না, কারণ আজই শেষ সুযোগ। পরীক্ষার পর আর ঈশার সাথে কথা হবে না। বাসায় গিয়ে এসব বলা যায় না, ফোনেও নয়। এই কথা মুখোমুখি না বললে চলবে না। কিন্তু শুধু ঈশার ভাবনাই নয়, রুবায়েতের মাথায় ঘুরছে আরও কিছু। কয়েকদিন ধরে সে বাড়িতে এক অদৃশ্য চাপের মধ্যে আছে। তার মা বারবার বিয়ের কথা তুলছে, এইবার আর ছাড়ছে না। এই কথাটা যেন প্রতিদিন মাত্রা অতিরিক্ত হয়ে উঠেছে। রুবায়েত তার মায়ের কাছে সময় চায়, কিন্তু সময় যেন তার পক্ষে নেই। মার চোখে একরাশ প্রত্যাশা, অন্যদিকে ঈশার এড়িয়ে যাওয়া। এই দুইয়ের মাঝে সে যেন এক তীক্ষ্ণ ধারালো সূচের উপর হাঁটছে। এক্সামের শেষ ঘন্টা বেজে উঠল। চারিদিক কোলাহলপূর্ণ। অনেক মানুষের ভিড়, একে একে সব শিক্ষার্থী বের হয়ে আসছে। তাদের মাঝে ঈশার আর রুহানি এসেছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে আসলে ঈশা রুবায়েতকে দেখতে পায়। ঈশা চোখ মুখ শক্ত করে সামনে এগিয়ে গেলে রুবায়েত বলল। ঈশা একটু দাঁড়িয়ে যায়, পেছনে ফিরে তাকায় একবার। রুবায়েত রুহানিকে বলল বাসায় চলে যেতে, তার একটু কাজ আছে। রুহানিও আর দ্বিরুক্তি করল না, আচ্ছা বলে সে বাসার জন্য বেরিয়ে পড়ে। রুহানি যেতেই রুবায়েত ঈশার কাছে আসে, তারপর বলল। দাঁড়া ঈশা, সমস্যা কি তোর ঈশা? আমায় এড়িয়ে চলিস কেন? ঈশা রুবায়েতের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল। আপনাকে আমি এড়িয়ে যাব কেন? তাছাড়া আমার সাথে কথা বলে সময় নষ্ট করার চেয়ে আপনার হবু বউকে সময় দিই। হবু বউ কথাটা শুনে রুবায়েতের চোয়াল শক্ত হয়ে যায়। গাড়ির উপরে তার শক্তপোক্ত হাত দিয়ে একটা ঘুষি মারে, চোখে মুখে যেন আগুনে লাভা ঝরছে। রুবায়েত ঈশার দিকে আগুন চোখে তাকায়, তারপর ক্ষিপ্ত স্বরে বলে। সাহস বেড়েছে তাই না তোর? তোর সাহসকে আমি গুল্লি মারি। আমার সোজা কথা বুঝিস না তুই? আমি তোর সাথে কথা বলতে চাইছি, আর তুই আমায় এড়িয়ে যাস? এত সাহস! ঈশা এই প্রথম রুবায়েতকে এতটা রাখতে দেখলো। ভয় যেন ঈশার গলা শুকিয়ে যায়। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল। আমাকে এভাবে বলার কোনো অধিকার আপনার নেই রুবায়েত ভাই। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এভাবে গুন্ডামি করেন মানে কি? এতে যেন রুবায়েত আরও খেপে যায়। ঈশার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দেয়, তারপর বলে। অধিকার দেখাস আমার ঈশা? অধিকার? এই রুবায়েতের কোনো অধিকার লাগে না, বুঝেছিস তুই? রুবায়েত হাতে থাপ্পড় খেয়ে ঈশার যেন দিন দুনিয়া ঘুরতে থাকে। গালে হাত দিয়ে তাকায় রুবায়েতের দিকে, চোখে তার পানি গাল বেয়ে পড়ছে। কান্নারত কণ্ঠে বলল। আপনার এই অধিকার তিথি আপুকে দেখান। তাছাড়া ফুপি তো তিথি আপুর সাথে আপনার বিয়ে ঠিক করেছে, জানতেন না আপনি? পথ ছাড়ুন, আমায় এখন যেতে দিন। এই বলে ঈশা মাঝ রাস্তার দিকে যায়। ঈশার কথায় রুবায়েত হতভম্ব হয়ে যায়। তার বিয়ে তিথির সাথে তারই মা ঠিক করেছে, কই কেউ তো তাকে বলেনি। রুবায়েত পেছন থেকে ঈশাকে ডাকতে থাকে। ঈশার চোখে পানি রুবায়েত দেখেছে। রুবায়েতের ডাক শুনে ঈশা পেছন ফিরে তাকায়, তারপর সে আবার সামনে চোখ ফেরায়। হঠাৎ করে ঝড়ের গতিতে এগিয়ে আসতে দেখা যায় একটা মালবাহী ট্রাক, কিন্তু ঈশার চোখে সেদিকে খেয়াল নেই। রুবায়েত দৌড়ে যায় ঈশার দিকে। সে চিৎকার করে ঈশাকে সরতে বলে, কিন্তু ঈশা যেন কিছুই শুনতে পায় না। এক মুহূর্তে ট্রাকটি এসে পড়ে ঈশার সামনে। প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে যায় ঈশার ছোট্ট দেহ। পিচ ঝালা রাস্তায় লাল রক্তে স্রোত বয়ে যায়। নিবু নিবু চোখে ঈশা চারিদিকে তাকায়, সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। ধীরে ধীরে সে চোখ বুজে ফেলে, তার আঁখি বলল।
মানুষের জীবন হলো একটা মাঝিবিহীন নৌকার মতন, যার কোনো দিক নির্দেশনা নেই। কখন কি ঘটে যায় বলা মুশকিল। আমাদের জীবনে চাওয়া পাওয়া রয়েছে, কিন্তু আমাদের জীবনে আমরা যা চাই তা সবসময় পাই না। আমাদের জীবন হলো পূর্ণ অপূর্ণর মাঝে আবদ্ধ। পূর্ণ অপূর্ণ নিয়ে আমাদের জীবন। আমরা যেমন থেকে চাই তা সবসময় পাই না, তবু আমরা সেই না পাওয়া জিনিসগুলো নিয়ে মনের গহীনে লুকায়িত রঙিন স্বপ্ন বুনি। আবার মাঝে মাঝে আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে, আমাদের দুর্ধর্ষ হৃদয় বিদারক করে তোলে। ঈশার ছোট দেহটা যখন ছিটকে পড়ে যায়, চারিদিকে যেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মুখ দিয়ে রক্ত ছিটকে পড়ে, সবকিছু যেন অন্ধকার ঝাপসা হয়ে যায়। নাক থেকে এক লম্বা নিঃশ্বাস নেয়, সেখান থেকে ধুলো উড়ে যায়, মাথা থেকে তরল রক্ত গড়িয়ে মাটিতে রক্তের স্রোত বয়ে যায়। ঈশা সামনের দিকে তাকায়, চারিদিকে যেন সময় থমকে গিয়েছে। আস্তে আস্তে তার আখি জোড়া বুঝে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। চারিদিকে কোলাহলপূর্ণ মানুষের ছোটাছুটি, ভিড় জমেছে চারিদিকে। রুবায়েত এখনো যেন নির্বাক নিস্তব্ধ হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল তার মাথায় বোধগম্য হলো না যেন। এখনো সে একইভাবে তাকিয়ে আছে, সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। আশেপাশে মানুষের সমাগম জমেছে, রুবায়েতের যেন ধ্যান নেই। হঠাৎ করে রুবায়েতের হুঁশ ফিরে, সামনে তাকিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমেছে। ঈশা ঈশা বলেই দৌড়ে আসে, রাস্তায় কোনো কিছুর সাথে বেজে পড়ে যায়, পুরো শরীর ধুলোমাখা হয়ে গেছে। ভিড় ঠেলে দেখতে পায় ঈশার নিথর দেহখানা রক্তে রঞ্জিত হয়ে গেছে। একটু দূরেই ঈশার ফাইলটা পড়ে আছে। রুবায়েত উম্মাদের মতো ছুটে গিয়ে ঈশাকে জড়িয়ে নিজের দিকে করে ডাকতে থাকে। ঈশা, ঈশা, এই ঈশা, তাকা আমার দিকে। এই ঈশা, তাকা। তুই না আমার সাথে রাগ করছিস? ওঠ ঈশা, ওঠ বলছি। শুনবি না আমার কথা? চোখ খোল, এই চোখ খোল বলছি। তাদের আহাজারি করতে থাকে। এই ঈশা, এই দেখ ঈশা, এই ঈশা দেখ, আমি তোর কাছে। দেখ দেখ, তুই উঠ বলছি। তাকা আমার দিকে, এই তাকা আমার দিকে। তুই না আমায় ভালোবাসিস, আমি সেটা জানি তো। বেইমানি করবি না আমার সাথে, হ্যাঁ বেইমানি করবি না তুই। উঠ বলছি, এক্ষুনি উঠ। তুই আমার সাথে বেইমানি করতে পারিস না ঈশা। এই ঈশা, শুনছিস আমার কথা? আমায় ছেড়ে যাস না ঈশা, আমি মরে যাব, বাঁচব না আমি ঈশা। রুবায়েত ঈশার গালে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, বেইমানের বাচ্চা, উঠবি না তুই? হ্যাঁ উঠবি না? আমার কথা শুনবি না? খুব বার বেড়েছে তোর, তাই না? তুই যদি না উঠিস, আমি রুবায়েত সব ধ্বংস করে দিব। এই উঠ না। রুবায়েতের দু চোখে পানি গড়িয়ে পড়ছে। সে ঈশার মাথাটা নিজের বুকে চেপে ধরে বলে, শুনছিস তুই আমার বুকটা কেমন করছে? হ্যাঁ শুনছিস? উঠ না ঈশা, আমায় জ্বালাস না আর। এই ঈশা, তাকা একবার আমার দিকে। দেখ রুবায়েত তোর জন্য কাঁদছে। দেখ দেখ, আমি ছেলে হয়ে কাঁদছি মানুষের সামনে। ছেলেরা নাকি কাঁদে না, আমি কাঁদছি। রুবায়েত ঈশার মাথাটা নিজের হাঁটুতে রাখে। রুবায়েতের গায়ের শার্টটা রক্তে ভিজে লাল রাঙা হয়ে গেছে। রুবায়েত দু হাত মেলে দেখে দু হাত লাল হয়ে গেছে, ঈশার মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। রুবায়েত তা দেখে বলল, রক্ত? এত রক্ত কার? কার রক্ত? আমার লিটিল গার্ল এর রক্ত? হ্যাঁ এত রক্ত। এই হাত দিয়ে তোকে আঘাত করেছি, তাই না? এই হাতেই আমি আমার লিটিল গার্লকে আঘাত করেছি। আমি এই হাত রাখবো না। তবু তুই চোখ মেলে তাকা আমার দিকে, তোর ওই অভিমানী চোখে তাকা। এই ঈশা দেখ, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। রুবায়েতের পাগলামি দেখে রাস্তায় দাঁড়ানো মানুষগুলোর চোখে পানি এসে যায়। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এমন পাগলামি করে। রুবায়েতের পাগলামি দেখে কয়েকজন যুবক বলল, যে যুগে ছেড়ে যাওয়া নিত্যদিনের ঘটনা, সে যুগে এমন পাগল মেয়ে খুবই কম দেখা যায়। রুবায়েত ঈশার মুখের উপর তার কান দিয়ে শুনে আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ রুবায়েত ঈশাকে পাজা করলে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। গাড়ির পেছনের সিটে ঈশাকে শুইয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে। তার শরীরটা কেমন যেন কাঁপছে। সে একবার পিছনে তাকায়, তারপর বলল, তুই যদি আমার সাথে বেইমানি করে আমাকে ছেড়ে যাস ঈশা, কসম তোর সাথে আমারও লাশ দাপন হবে। তুই বিহীন এই রুবায়েত অস্তিত্ব নেই এই দুনিয়াতে। তারপর রুবায়েত ড্রাইভিংয়ে মন দেয়। দিক দিশা হারিয়ে পাগলের মতো ফুল স্পিডে গাড়ি চালায় সে। সে নিজের মধ্যে নেই যেন, জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। ঢাকা সিটি হসপিটালে গাড়ি পার করে ঈশাকে কোলে তুলে নিয়ে ভেতরে দৌড়ে যায়। ডাক্তার ও নার্সকে ডাকতে থাকে সে। দুইজন নার্স এসে দেখে ঈশার অবস্থা। তারা দুটো স্ট্রেচারে শুয়ে দেয়। ঈশার মুখটা কেমন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। ডক্টর এসে ঈশাকে দেখে বলল, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হাতের দিকটা থেতলে গিয়েছে, মুখে অনেক কাটাছিঁড়া। দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করতে হবে। এই বলে নার্সকে নিয়ে যেতে বলে অপারেশন থিয়েটারে। তারপর ডক্টর রুবায়েতের দিকে তাকিয়ে বলল, আপনি রোগীর কি হন?
কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। রুবায়েত যে বাকশূন্য হয়ে গিয়েছে তবু অস্পষ্ট স্বরে বলল। আমার লিটিল কার। ডক্টর রুবায়েতের কথা বুঝতে না পেরে আবারও কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সুঠাম দেহে রুবায়েত নিজের ব্যালেন্স হারিয়ে করিডোরে নিস্তেজ হয়ে পড়ে যায়। আয়াত তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। বুকের ভেতরে এক ধরনের অদ্ভুত টান, উত্তেজনা, লজ্জার খানিকটা দ্বিধা। অনুভবের সঙ্গে তখন কথা বলছিল, কিন্তু কথা মাঝপথে নিঃশব্দে কলটা কেটে দিয়ে ছোট একটা মেসেজ পাঠায়। আমি আজ আসছি, আপনি কি আসবেন আমাকে নিতে? মামাকে বললে হয়তো নিয়ে যেত, কিন্তু ওনার শরীরটা ভালো না, যেতে আসতে কষ্ট হবে। বার্তাটা পাঠিয়ে ফোনটা একপাশে রেখে দেয় আয়াত। চোখে মুখে এক ধরনের লজ্জা যেন ছায়ার মতো ভাসছে। আয়না থেকে চোখ সরিয়ে নিচ্ছে বারবার, কিন্তু মনটা অদ্ভুতভাবেই শান্ত। সবকিছু গুছিয়ে আয়াত প্রস্তুত। হালকা মেকআপ, পরিপাটি পোশাক, যেন কোনো নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে অনুভবের নাম। আয়াত দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সেই চেনা কণ্ঠস্বর। নিচে নাম আয়াত, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আয়াত বুঝে না বাসায় ঢুকলে কি হয়। এভাবে কি যাওয়া যায়? মামা মামি কি না কি মনে করবেন। তাই আজ সাহস নিয়ে বলল, আপনি ভিতরে আসুন, মামা মামির সাথে কথা বলুন, মামা মামিরও ভালো লাগবে। অনুভব হাসলো একটু। ইদানিং তার মাঝে হাসি দেখা যায়। নতুন নতুন প্রেমে পড়লে নাকি এমন অদ্ভুত আচরণ দেখা যায়। আচ্ছা, অনুভব কি নতুন প্রেমে পড়েছে? এর উত্তর খুঁজে পেল না সে। হাসি মুখেই বলল, আজ বরং চলে আয়। যেদিন সমস্ত বাধা কাটে উঠতে পারবো সেদিন তোর হাত ধরেই তোর মামার বাড়িতে পা দিব। আপাতত ইচ্ছেটা সেটা তোর ডাক। আয়াত মুখটা গোমরা করলো। আজব লোক বাবা। তারপর আয়াত লাগেজটা নিয়ে নিচে নেমে আসে। নিজামুদ্দিন, ইয়াসমিন ও রেখা ড্রয়িং রুমে। তখন রেখা আয়াতকে বলল, আপু, তুমি চলে যাচ্ছ? চোখে যেন পানি চিকচিক করছে বাচ্চাটার। আয়াত রেখাকে দেখে বলল। এখন যাচ্ছি, আবার আসবো কেমন? তারপর আয়াত মামা মামির দিকে তাকিয়ে বলল। আসি মামা মামি, দোয়া করিও আমার জন্য। নিজামুদ্দিন আয়াতের মাথায় স্নেহময় ভাবে হাত রেখে বলল। সাবধানে থাকবি, কোনো সমস্যা হলে আমায় বলবি কেমন? তারপর আয়াত তার মামির দিকে তাকিয়ে বলল। আয়াতের কথা শুনে ইয়াসমিন বেগমের চোখে পানি দেখা যায়। আয়াতকে আগলিয়ে নিয়ে বলে, এই মামিকে আবার ভুলে যাস না, আর অনুভব বাবার খেয়াল রাখবি। কখন কি প্রয়োজন দেখবি, সম্পর্কটাকে আঁকড়ে ধরে থাকবি, বুঝছিস? আয়াত প্রতি উত্তরে শুধু মুচকি হেসে বলল, ও বাড়ির সবাই যেমন আমার আপন, তেমনি তোমরাও আমার বড্ড আপন। তোমাদের কি করে ভুলি বলো? তারপর ভালোবাসাময় ভাবে আয়াত মামামির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসে। দেখতে পায় অনুভব গাড়ির ভেতরে বসে ফোন দেখছে। আয়াত একটু এগিয়ে আসতে অনুভবের চোখ যায় আয়াতের দিকে। আয়াত গাড়ির কাছাকাছি আসতে অনুভব অস্পষ্টভাবে বলল। মাশাআল্লাহ। আয়াত অনুভবের কথা বুঝতে না পেরে বলল। কিছু বললেন? অনুভব শুধু কিছু না বলল। তারপর গাড়ি থেকে বের হয়ে হাতের লাগেজটা হাতে নিয়ে গাড়ির পেছনে রাখলো। আয়াত গাড়িতে উঠে বসলেন। অনুভব ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। সে একবার আয়াতকে এক পলক পরখ করে দেখলো। তারপর নিঃশব্দে ঝুঁকে যায় আয়াতের দিকে। অনুভবের ঝুঁকে আসতে দেখে আয়াত হকচকিয়ে যায়। আয়াতের গলা যেন শুকিয়ে যায়। অনুভব সিট বেল্টটা লাগিয়ে দিয়ে সোজা হয়ে বসে। তারপর সামনের দিকে তাকিয়ে বলে, মাথা উল্টাপাল্টা চিন্তা থাকলে সংসার গোছাতে পারিস। অনুভবের কথা শুনে আয়াত শুধু একটু তারা চোখে তাকায়, কিছু বলল না। তারপর অনুভব গাড়ি স্টার্ট করে রওনা দেয়। ইতিমধ্যে ঈশার অ্যাক্সিডেন্টের খবর ছড়িয়ে পড়ছে শেখ ম্যানশনের প্রতিটা কোণে। দুপুরবেলা ইব্রাহিম শেখ বাসায় ফিরে ড্রয়িং রুমে পা রাখতে ফোনটা বেজে ওঠে। সেই সময় অহমিকা শেখ ও রহিমা ব্যস্ত ছিলেন রান্নাঘরের দিকে। ইব্রাহিম শেখ ফোনটা কানে তুলতেই শুনতে পান ঈশার ভয়াবহ দুর্ঘটনার খবর। মুহূর্তেই তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম, যেন কেউ তাকে পাথর করে দিয়েছে। চোখে মুখে অজানা এক আতঙ্ক জমে ওঠে। অহমিকা তখনও কিছুই জানে না। স্বামী অস্বাভাবিক আচরণ দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, আয়াত ফোন করেছিল, ওরা কি বের হয়েছে? ইব্রাহিম শেখ স্তব্ধ। কি বলবেন তিনি? নিজের স্ত্রীকে কিভাবে জানাবেন মেয়ের এই দুঃসংবাদ? তবুও নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বললেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এখনই যেতে হবে হাসপাতালে। এই কথাটি শুনে অহমিকা যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। কান্নায় গলা ফাটে চিৎকার করে উঠল সে। বুক ফেটে কান্না আসে, শরীর কাঁপে উত্তেজনায়। রহিমা ছুটে আসে, দুই হাতে জড়িয়ে ধরে অহমিকাকে সামলানোর চেষ্টা করে। তিনি বিলাপ করতে থাকেন। আমার মেয়ে, আমার অসুস্থ মেয়েটা গেল সকালে, আমায় মেয়ে এনে দাও, আল্লাহ আমার মেয়েকে এনে দাও। ইব্রাহিম শেখ নিজেও কি করবেন বুঝতে পারছেন না। পুরুষ মানুষ নাকি শক্ত হয়, কিন্তু তিনি পারছেন না শক্ত হতে। বারবার
বাবার মন তো বাবারা সহজে প্রকাশ করে না নিজেকে। তিনি আহমিকা শেখকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে অনুভব আর আয়াত প্রায় পৌঁছে গিয়েছে শহরের গেট পেরিয়ে। গ্রামের কাঁচা রাস্তা ফেলে পাকা সড়কে গতি পেয়েছে তাদের গাড়ি। হঠাৎ অনুভবের ফোন বেজে ওঠে। সে প্রথমে ধরেনি, ড্রাইভ করছিল, মনোযোগটা ছিল ওর সামনে। আয়াত খেয়াল করলো ফোনটা একটানা বেজেই যাচ্ছে। একটু চিন্তিত গলায় বলল। ফোনটা ধরুন, জরুরি কিছু হতে পারে। অনুভব এক ঝলক তাকালো আয়াতের দিকে। তার চোখে উদ্বেগ। গাড়িটা ধীরে পাশে দাঁড় করিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটা অশুভ খবর। ঈশার দুর্ঘটনা হয়েছে। খবরটা শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করল না অনুভব। গাড়ি ঘুরিয়ে দিল সোজা হাসপাতালের দিকে। আয়াত অবাক হয়ে বলল। এটা তো বাড়ির রাস্তা না, আমরা কোথায় যাচ্ছি? অনুভব সামনের দিকে তাকিয়ে বলল। হসপিটালে যাচ্ছে। এই কথা শুনে আয়াতের বুকের ভেতরটা যেন হঠাৎ হিম হয়ে গেল। হসপিটালে কেন? কারো কিছু হয়েছে নাকি? মনের মধ্যে হাজারো প্রশ্নের ঝড় উঠে গেল। বড় আম্মু ও বড় আব্বু কি ঠিক আছেন? হঠাৎ হসপিটালে কেন? অনুভব একটু থেমে গাড়ি চালাতে চালাতে বলল। আব্বু আম্মু ঠিক আছে, কিন্তু ঈশা ঠিক নেই। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়াতের শরীরটা যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। ঈশার অ্যাক্সিডেন্ট? কোথায়? কেমন আছে? কণ্ঠে আতঙ্ক, চোখে অশ্রু। অনুভব গাড়ি চালাতে চালাতে বলল। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এখনো কিছু জানি না। আয়াতের চোখে মুখে যেন অন্ধকার নেমে এলো। আল্লাহ ওর কিছু যেন না হয়, প্লিজ সব ঠিক করে দাও। মনে মনে প্রার্থনা করতে করতে গাড়ি ছুটে চলল হসপিটালের দিকে। ঢাকা সিটি হসপিটালের করিডোরে বিষাদের ছায়া। সিটি হসপিটালের জরুরি বিভাগে এক হৃদয় বিদারক পরিবেশ। ইব্রাহিম শেখ, অহমিকা শেখ, আয়েশা বেগম, তিথি, রুহানি সবাই ছুটে এসেছেন। ইহাম শেখও এসে গেছেন দ্রুত। কিন্তু যে খবর তারা শুনছেন তা যেন সহ্য করা দায়। অহমিকা শেখ মেয়ের অবস্থা দেখে পাগল প্রায়। বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। ঈশাকে নেওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। রুবায়েত এখনো অচেতন, তার জ্ঞান ফেরেনি। ইব্রাহিম শেখ ঈশার অবস্থা জানতে চাইলে ডক্টর জানায় মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ইব্রাহিম শেখ সব শুনে স্তব্ধ। মুখে কোনো কথা নেই, চোখে গভীর শোকের ছাপ। আয়েশা বেগম ছেলের অবস্থার কথা শুনে মুখ চেপে কান্নায় ভেঙে পড়েন। কি থেকে কি হয়ে গেল কারো কিছুই বোঝার উপায় নেই। চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। শেখ পরিবারে একরকম পাথর হয়ে গিয়েছে বিষাদের ভারে। এমন সময় হন্তদন্তে হসপিটালে এসে পৌঁছে আয়াত ও অনুভব। সামনে ভিড় দেখে দৌড়ে এগিয়ে আসে আয়াত। চোখ ছলছল করছে তার। অহমিকা শেখকে দেখে চোখে জল নিয়ে জড়িয়ে ধরে সে। আমার ঈশার কি হলো আয়াত? দেখ না ডাক্তার কি বলছে। অহমিকা শেখের কথায় আয়াত ফুপিয়ে ওঠে। অনুভব ছুটে আসে মায়ের দিকে। মায়ের কান্না দেখে নিজেও চোখের জল ধরে রাখতে পারে না। এমন সময় রুবায়েতের জ্ঞান ফিরে। চারিদিকে তাকিয়ে সে নিজেকে একটা হাসপাতালের বেডে আবিষ্কার করে। ধীরে ধীরে তার স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। সব মনে পড়ে যায়। ঈশার রক্ত, চিৎকার, সেই বিভীষিকাময় মুহূর্ত। তার শরীর এখনো ঈশার রক্তে ভেজা, শার্টটা জড়ানো। সেই ছোঁয়া যেন এখনো বুকের গভীরে চেপে বসে আছে। বেড থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় রুবায়েত। কাঁপা কাঁপা পায়ে হাসপাতালের কেবিনের বাইরে পা রাখতে পরিচিত মুখগুলো দেখতে পায়। আতঙ্ক, উদ্বেগ আর আশার মিশেলে তারা তাকিয়ে আছে তার দিকে। আয়েশা বেগম দ্রুত ছুটে আসেন ছেলের দিকে। এগিয়ে এসে মমতা ভরা হাতে রুবায়েতের মাথায় হাত বুলিয়ে দেন। কাপা কণ্ঠে বলেন। বাবা, তুই ঠিক আছিস? রুবায়েতের মুহূর্তে রং পাল্টে যায়। সে ব্যাকুল কণ্ঠে বারবার ডাকতে থাকে। ঈশা, ঈশা, ছুটে যায় ইব্রাহিম শেখের কাছে। উন্মাদ চোখে তাকিয়ে বলে। ঈশা কই মামা, বলো ঈশা কই? তারপর অহমিকা শেখের দিকে তাকিয়ে ছুটে যায়। গলা কাঁপতে থাকে। মামি ঈশা কই? রুহানি তখন ওটির দিকে ইশারা করে। রুবায়েত দৌড়ে যায় দরজার সামনে। দুহাতে দরজা ধাক্কায় বারবার। আমাকে যেতে দাও, আমার ঈশার কাছে যেতে দাও। ওর রক্ত আমার শার্টে, আমার লিটিল গার্ল, ওর অনেক রক্ত ঝরছে। খুলো, খুলো দরজা, আমি যেতে চাই ওর কাছে। অনুভব আর রুহানি এগিয়ে আসে। রুহানি ওর ভাইকে আঁকড়ে ধরে বলে। ভাই পাগলামি করিস না, আপুর ট্রিটমেন্ট চলছে তো, একটু ধৈর্য ধর। কিন্তু রুবায়েত যেন নিজের ভেতরে নেই। চোখে আগুন, কণ্ঠে কান্না, রাগ মিলেমিশে চিৎকার করে উঠে। ছাড়ো আমায়, ঈশা কষ্ট পাচ্ছে, আমায় যেতে দে অনুভব। খোলো দরজা, আমি যাব আমার লিটিল গার্লের কাছে। রুবায়েতের এমন পাগলামিতে যেন সবাই অনেক অবাক হয়ে যায়, বিশেষ করে তিথি মেয়েটা। রুবায়েত ভাই তার মামাতো বোনের জন্য এত পাগলামি করছে কেন? মামাতো বোন বলে কি কেউ এমন কিছু করে নাকি অন্য কিছু? তিথির মনের ভেতর কেমন উথাল পাতাল শুরু করে দেয়। ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে বিকেলে এসে থেমেছে। 3 ঘন্টা কেটে গেছে এই ঘটনার পর।
ঈশাকে আইসিইউতে রাখা হয়েছে। তার পুরো মাথা ব্যান্ডেজে মোড়ানো, মুখে লাগানো রয়েছে অক্সিজেন মাস্ক, 2 হাত জুড়ে জায়গায় জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজের ছাপ, বাম হাতে স্যালাইনে সুচালো সুই ঢুকানো। অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হতে রুবায়েত দৌড়ে যায় তার দিকে, ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, ঈশা কেমন আছে ডক্টর? ওর কি আছে? ও কি আমায় চোখ মেলে দেখবে? হ্যাঁ বলুন, প্লিজ বলুন, আমি ওর কাছে যাব। আমি দেখতে চাই ওকে, আমায় যেতে দিন। রুবায়েতের পিছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে বাকিরা, মুখে ভয়, চোখে আশঙ্কার ছায়া। প্রত্যেকে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই, শুধু এক গভীর নিস্তব্ধ প্রতীক্ষা। এই মুহূর্তে অনুভব এগিয়ে এসে রুবায়েতের কাঁধে হাত রাখে, শান্ত কণ্ঠে বলে, শান্ত হো রুবায়েত, আগে ডক্টর কথা তো শুনতে দে। রুবায়েত দাঁড়ায়, তার চোখে কেবল একটাই প্রশ্ন, ঈশা। রুবায়েত ডক্টরের দিকে তাকায়, চারিপাশটা নিঃশব্দ, শুধু বুকের ভিতর ধুকপুক করছে সবার। ডাক্তার মুখ থেকে মাস্টার সরিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন, রোগীর অবস্থা এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এটা অত্যন্ত জটিল এবং সংকটাপন্ন বিষয়। মাথায় গুরুতর আঘাত এবং ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। আগামী 72 ঘন্টা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞান ফিরলে রোগীর অবস্থা বলতে পারবো। যদি জ্ঞান না ফিরে তবে কোমায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা এখন আল্লাহর ইচ্ছা। ডক্টরের কণ্ঠে ভেসে আসা কঠিন বাস্তবতা যেন ছুরি হয়ে বিঁধে যায় অহমিকা শেখের হৃদয়ে। হঠাৎ করে ভেঙে পড়েন তিনি, বুক ভেঙে আসে কান্নার ঢেউ। সন্তানের এমন অবস্থায় কোনো মায়েরই বা মন মানে। মা তো সে নিঃস্বার্থ সত্তা, যার ভালোবাসা নিঃশর্ত, যার হৃদয় সবচেয়ে কোমল। সন্তানের সামান্য কষ্টেও যে কেঁপে ওঠে ভেতরটা। আর এখানে তো ঈশার জীবনই অনিশ্চয়তায় ভরা। আয়াত ও রুহানি দ্রুত এগিয়ে আসে, কাঁদতে থাকা অহমিকাকে শক্ত করে ধরে চেয়ারে বসিয়ে দেয়। চোখে জল, কিন্তু মুখে ভরসার ছায়া, যেন সে নিজেই নিজের চোখে বিশ্বাস রাখতে চাইছে। আয়াত অহমিকা শেখকে ধরে বলল, তুমি এত ভেঙে পড়িও না বড় আম্মু, ঈশা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অহমিকা শেখ তবুও যেন কিছুতেই মানতে চায় না। ডক্টরের কথায় যেন হঠাৎই ক্ষেপে ওঠে রুবায়েত, চোখ খেয়ে জ্বলে ওঠে অদম্য এক আগুন। ডক্টরের দিকে এগিয়ে এসে গর্জে ওঠে, আমার লিটিন কারোর কিছুই হবে না, কিছুতেই না। আমি কিছু হাতে দিব না। ও একদম ঠিক আছে, বুঝলেন? রুবায়েতের কণ্ঠে কাঁপন, রাগ আর অসহায়ের মিলেমিশে এক ধ্বনি বাজে। ঘুমিয়েছে ও, কেবল ঘুম। আর আপনি বলছেন কুমায় যাবে? ওর কুমায় যাওয়ার বয়স হয়েছে নাকি? কি পরে ডক্টরি করছেন? সে যেন নিজের মাঝে নেই, হিতাহিত জ্ঞান শূন্য, দিশেহারা। তখন অনুভব এগিয়ে আসে, দ্রুত রুবায়েতকে ধরে সরিয়ে নেয় ডক্টরের কাছ থেকে। এক হাতে তাকে থামানোর চেষ্টা করে, অন্য হাতে ডক্টর আশ্বস্ত করে বলে, সরি, আসলে মাথা এখন ঠিক জায়গা নেই। জি, আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি উনি কোনো ট্রমার মাঝে আছে। সময় দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বলে তিনি চলে যান। সময় গড়ায়, অনুভব সকলের দিকে তাকায়। এত মানুষ হসপিটালে থাকা ঠিক হবে না। তাই আয়েশা বেগম রুহানি তিথিকে পাঠিয়ে দেয় বাসায়। রুবায়েতকে যেতে বললে সে এখান থেকে যাবে না জানায়। করিডোরে ফ্লোরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকে, গায়ে এখনো সেই রক্তমাখা শার্ট। ঈশার প্রতি রুবায়েতের উন্মাদনা যেন এখন আর কারো চোখ এড়ায় না। সকল দৃষ্টি আটকে থাকে তার সেই প্রেম বিহবল আচরণের মাঝে। আয়েশা বেগম নিজের ছেলের এমন বাচ্চা সুলভ আচরণ দেখে নিজেও চমকে যায়। তার ছেলে সবসময় হাসি খুশি, প্রাণবন্ত, চমৎকার একটা ছেলে। সেই ছেলে এমন পাগলামি করতে পারে, মনে মনে ভিতর থেকে তিনি কিছু ভাবলেন। তিনি কি রুবায়েতের বিয়ের বিষয়ে ভুল কিছু করলেন? তিথির কি হবে তাহলে? মেয়েটা তো তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছে, তার ভিতর কেমন অপরাধবোধ সৃষ্টি হয়েছে। আয়াত মনে মনে ভাবে, ঈশার এমন পরিবর্তন তাহলে কি রুবায়েত ভাইয়ের জন্য? রুবায়েতের বিয়ের কথা একে একে সবাই জেনেছে। আজ ঈশার অবস্থার জন্য রুবায়েত ভাইয়ের পাগলামি, সবকিছু মিলে একটা উত্তর পাওয়া যাচ্ছে। সেদিন গার্লফ্রেন্ড আছে কিনা জিজ্ঞাসা করেছিল, রুবায়েত বলেছিল নেই, তবে একজনের পছন্দের মানুষ আছে। তাহলে কি সেই পছন্দের মানুষ ঈশা? এটাই তো আসছে। তিথি যাওয়ার আগে এক নজর রুবায়েতের দিকে তাকায়, তিথির ভিতরটা ফেটে যায়। প্রিয় মানুষকে হারানোর ভয় তার চোখে। আয়াত অহমিকা শেখের কাছে কি বসে বলল, বড় আম্মু সন্ধ্যা হয়ে আসছে, তোমরা বরং বাসায় যাও, তোমার শরীরটা খারাপ লাগছে মনে হয়। বাসায় গিয়ে রেস্ট করো, আমি এখানে আছি। অহমিকা শেখ কান্নারত ভাবে বলে, আমার ঈশা এখনো মৃত্যুর মুখে, আমি কি করে রেস্ট করি? আমার ছোট ঈশা, আমার মা বলছে না আয়াত। আয়াতেরও চোখে পানি এসে যায়। মায়েরা বুঝি এমন হয়, সন্তানের একটু আঘাতেই মায়েরা কষ্ট পায়। তার তো মা নেই, মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত সে। সবার ভালোবাসা পেলেও মায়ের ভালোবাসা কেমন হয় সেটা কখনো পায়নি।
আয়াত বলার মতো কিছু পেল না, কিন্তু অহমিকা শেখকে এভাবে কান্না করতে দেওয়াও যাবে না, উল্টো অসুস্থ হয়ে পড়বে। অনুভব এসে মায়ের কাছে বসে আস্তে করে বলে। মা, অহমিকা শেখ ছেলের ডাকে মাথা তুলে তাকায়। অনুভব নরম স্বরে বলল, তুমি এভাবে কান্না করতে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। তখন বাবার অবস্থা কি হবে একবার ভাবো তো। অহমিকা শেখ ছেলের কথা শুনলেন। আসলে তো মেয়ের অবস্থার শুনে তিনি নিজেকে সামলাতে পারছেন না। সেখানে ইব্রাহিম শেখ, তিনিও তো বাবা, পুরুষ মানুষ, কাঁদে না, কাঁদলেও তা লুকিয়ে। চোখের জল যেন তার দুর্বলতা চিহ্ন। সমাজ তাকে শিখিয়েছে তুমি শক্ত, তুমি ভরসা। তাই হাজারো দুঃখ থাকলে তাকে চেপে রাখতে হয়। বুকের ভেতর শত কান্না হলেও মুখে শুধু স্তব্ধতা। বাবারা আসলে বড় অদ্ভুত, তারা ভালোবাসে কিন্তু তা মুখে বলতে পারে না। তাদের ভালোবাসা লুকিয়ে থাকে গভীরে, নিঃশব্দে। তবুও সে ভালোবাসা সবচেয়ে নিখাত, সবচেয়ে নিঃস্বার্থ। অহমিকা শেখ উঠে দাঁড়ালেন। কেউ না জানলেও তিনি জানেন তার স্বামী ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। অহমিকা শেখ নিঃশব্দে এগিয়ে গিয়ে স্বামীর পাশে দাঁড়ায়। ইব্রাহিম শেখ মাথায় হাত দিয়েছে। ইহাম শেখ পাশে বসা। ইহাম শেখও আয়াত। তাদের বাবা মেয়ের মাঝে যেন দূরত্ব চলে এসেছে। হসপিটালে বাবাকে দেখে আয়াতের চোখে জল এসে যায়, কিন্তু কারো অভিমান, অভিযোগের জন্য আয়াত আজ আর বাবার কাছে যায়নি। তাছাড়া সেরকম পরিস্থিতি এখানে নেই। অহমিকা শেখ ইব্রাহিম শেখের কাছে বসতে তিনি চোখ তুলে তাকান। অহমিকা শেখকে কেমন জানি লাগছে। তিনি দেখে বললেন, ঠিক আছো তুমি অহমিকা? ব্যাস, এতটুকু কথায় অহমিকা শেখ স্বামীকে ধরে কেঁদে দেয়। এক মায়ের আহাজারি যেন এই হসপিটালের করিডোরে দেয়াল জুড়ে আশ্রে পড়ে। ইব্রাহিম শেখ কি বলবেন নিজেও বুঝতে পারছেন না, তবু অহমিকা শেখকে বললেন, এভাবে ভেঙে পড়লে চলবে বলো? মেয়েটার জন্য জন্য দোয়া করতে হবে। তুমি তোমার মেয়েটার জন্য দোয়া করবে না অহমিকা? অহমিকা শেখ মাথা নাড়ালো। তা দেখে ইব্রাহিম শেখ বলল, এর জন্য তো বাসায় যেতে হবে। এখানে আয়াত, অনুভব আছে। ইব্রাহিম শেখের কথা শুনে আয়াত এগিয়ে এসে বলে, জি বড় আব্বু, তোমরা বাসায় যাও, আমি এখানে আছি তো। আর রুবায়েত ভাইয়া, অনুভব ভাইও আছে। এদিকে আয়াতের মুখে ভাই ডাক শুনে অনুভব যেন অদ্ভুত রকমের চাহনি দেয়। বিড়বিড় করে বলে, বাপ মায়ের সামনে আর সম্মান রাখলো না। এতদিন বলেনি কারো সামনে, আজই বলতে হলো। অনুভব সেখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে রুবায়েতের দিকে গেল। ইব্রাহিম শেখ আহমিকা শেখকে নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ইহাম শেখ আয়াতের দিকে তাকিয়ে বলল, বাবার সাথে কথা বলবি না? বাবার কথা শুনে আয়াতের অভিমান আরো গাঢ় হয়। মিনমিনিয়ে বলে, তুমি একবারও আমায় দেখতে গেলে না। ইহাম শেখ এগিয়ে এসে আয়াতকে এক হাতে জড়িয়ে ধরে বলল। আমার কাজ ছিল মা। একটু থেমে নরম স্বরে যোগ করলো, বাবা অনেকগুলো সরি বলেছে। কেমন? আয়াত মুখ নিচু করে নেয়, চোখে অভিমানের ছায়া। ইহাম শেখ বের হওয়ার প্রস্তুতি নেয়। আয়াতকে উদ্দেশ্য করে বলে, আয়াত, আমায় যেতে হবে মা। তুমি ঈশার সাথে থেকো কেমন? দরকার হলে আমাকে ফোন দিও। শুধু একবার মাথা নাড়িয়ে বলে। এই পুরো দৃশ্য দূর থেকে অনুভব চুপচাপ দাঁড়িয়ে লক্ষ্য করছিল। ইহাম শেখ চলে যেতে অনুভব আয়াতকে ডাক দেয়। আয়াত, আয়াত এগিয়ে এসে অনুভবের সামনে দাঁড়ায়। অনুভব বলে, তুই ঈশার কাছে থাক, আমি রুবায়েতকে বাইরে নিয়ে যাচ্ছি। এই বলে সে রুবায়েতকে উঠাতে যায়, কিন্তু রুবায়েত নড়াচড়া করে না, চুপচাপ তাকিয়ে থাকে ঈশার কেবিনের দিকে। এক দৃষ্টিতে অনুভব আবারও ডাকে। রুবায়েত, রুবায়েত এবার ধীরে ধীরে অনুভবের দিকে তাকায়। তার চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে, ফাঁকা, ভেতরে যেন একটা ঝড় বইছে, অথচ বাইরে নিস্তব্ধ। অনুভব একটু ধমকে সুরে বলে, এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? শরীর আর শার্টে রক্ত লেগে আছে, চল চেঞ্জ করে নিবি। রুবায়েত হঠাৎ অনুভবের হাত ঝটকা দিয়ে ছাড়ি নেয়, কণ্ঠটা জেদ আর কষ্টে ভরা। আমি যাব না অনুভব। চোখ ঘুরে ঈশার কেবিনের দিকে তাকিয়ে গলা ভারী করে বলে। তোর বোনকে উঠতে বল, এখনো কেন উঠছে না? অনুভব এক ধাপ এগিয়ে এসে রুবায়েতের কাঁধে হাত রাখে, গলার স্বর কঠিন হয়। পাগলামি করিস না রুবায়েত, ঈশা আমার বোন। হ্যাঁ, আমার বোনকে আমিও ভালোবাসি। একটু থেমে ক্লান্ত গলায় বলে, ওর জন্য আমরা সবাই কেমন যন্ত্রণায় আছে, তুই বুঝতে পারছিস না? এবার সরাসরি চোখে তাকিয়ে প্রশ্ন করে। কেন তুই এভাবে ভেঙে পড়ছিস? এত পাগলামি করছিস কেন? রুবায়েত চিৎকার দিয়ে ওঠে। ও তোর বোন হতে পারে, আমার নয়। ও আমার লিটিল গার্ল, ভালোবাসি ওকে আমি। নিজের হাতে গড়া ভালোবাসাকে আজ এইভাবে শেষ হতে পারে না। তোর বোন যদি না ফিরে, মনে রাখিস রুবায়েতও শেষ। ঈশাবিহীন রুবায়েতে কোনো অস্তিত্ব নেই। রুবায়েতের কথা অনুভব আয়াত যেন চমকে ওঠে। আয়াত প্রথমে ভেবেছিল এমনটাই হবে। এই বিষয় নিয়ে ঈশার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার হলো কই। অনুভব রুবায়েতকে ঝাঁকি দিয়ে বলল, পাগল হয়েছিস তুই? খুবই তোর বিয়ে ঠিক করেছে, আর আজ তুই এই কথা বলছিস? তোর ফুপি আমায় বলে বিয়ে ঠিক করিনি,
তাই এই ঠিক করা বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছিস তুই? এই বলে রুবায়েত উঠে দাঁড়ায়। সে কেবিনের ভিতর ঢুকতে গেলে নার্স বাধা দেয়, কিন্তু রুবায়েত যেন মানে না। অনুভব নার্সকে বলল যেতে দেওয়ার জন্যে। রুবায়েত ভিতরে গিয়ে ঈশার মাথার কাছে গিয়ে বসে। ঈশার একটা হাত আলতো করে ধরে স্লোভাবে বলে, লিটিল গার্ল, আমার কথা শুনতে পাচ্ছিস? এখনো উঠছিস না কেন তুই? দেখ, আমার ভালো লাগছে না তোকে এভাবে দেখতে। তুই না জেনেই আমার উপর অভিমান করলি, আমার ভিতরটা দেখলি না তুই? এই ঈশা, আমার যে কষ্ট হচ্ছে, তোর এই অবস্থার জন্য আমি দায়ী। হ্যাঁ, আমি দায়ী। আমি আমার লিটিল গার্লকে হার্ট করছি, আমি আঘাত করছি। তোকে আঘাত করে আমিও ভালো নেই। উঠ না একবার। কেবিনের বাইরে দাঁড়িয়ে অনুভব নির্বাক চোখে দেখছিল রুবায়েতের পাগলামি। অস্থির বেদনা ভেজা সেই আচরণ যেন ভালোবাসার এক নিঃশব্দ চিৎকার। আয়াত জানালার পাশে দাঁড়িয়েছিল, তার চোখে জল চিকচিক করছিল আলোয়। এক মুহূর্ত চুপ থেকে আয়াত ধীরে বলে উঠল, রুবায়েত ভাইয়া সত্যি ঈশাকে অনেক ভালোবাসে। ছেড়ে যাওয়ার যুগে যখন কেউ কারোর জন্য এতটা পাগলামি করে, সে ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আয়াতের কণ্ঠে ছিল এক ধরনের নিশ্চিত বিশ্বাস, আর চোখে মিশেছিল অশ্রুর নীরব ভাষা। অনুভব নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। কোনো শব্দ ছিল না, শুধু ভেতর থেকে যেন এক দীর্ঘ গভীর নিঃশ্বাস বেরিয়ে এলো। দিনের আলো ডুবে গিয়েছে রাতের আধারের মাঝে অনেক আগেই, সময় ৮টার কাছাকাছি। অনুভব কিছু কাজে বাইরে গিয়েছিল। যাওয়ার আগে আয়াতকে একটা ফাঁকা কেবিনে রেস্ট নিতে বলেছে। নার্সকে বলে গেছে এই কেবিনে যাতে কেউ না আসে। আয়াত কেবিনের বেডে শুয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরও পায়নি। অনুভব খাবার নিয়ে এসেছে। যাওয়ার সময় সে দরজা বাইরে থেকে লক করে গিয়েছে। অনুভব দরজা খুলে কেবিনের ভিতরে প্রবেশ করে। সামনে এগিয়ে যেতে অনুভব যেন থমকে যায়। আয়াত এলোমেলোভাবে শুয়ে আছে, জামা সরে গিয়ে আয়াতের ফর্সা মসৃণ পেট দেখা দিচ্ছে। অনুভব শুকনো ঢোক গিলল, ললাট দিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে নিল। তার অবাধ্য চোখজোড়া আয়াতের মাঝে আবদ্ধ। অবচেতন কয়েক পা এগিয়ে আসে সে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়াতের জামাটা ঠিক করে দেয়। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।